তো আজকে আমরা শুরু করব যে টপিকটা দিয়ে, সেটা কি হচ্ছে এনথালপি। এনথালপি এনথালপি এটাকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। এনথালপি জিনিসটা অ্যাকচুয়ালি কি? এনথালপি জিনিসটা বলা হচ্ছে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি। আমরা একটা মুক্ত শক্তি বলছিলাম, মুক্ত শক্তি বলছিলাম। বলা হচ্ছে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি বিষয়টা কি তোমাদের একটু বলি। ধরো তুমি যদি এই কলমটার কথা চিন্তা করো, এই কলমটা কি দিয়ে গঠিত? অসংখ্য অণু পরমাণু দিয়ে গঠিত এই কলমটা, ঠিক আছে? তাহলে ধরো আমি যদি এই কলমটাকে তাপ দিই, এটা কিসে পরিণত হবে? তরলে। এরপরে যদি আমি আরো তাপ দিই, কিসে পরিণত হবে? গ্যাসে। আচ্ছা, ধরো আমি এই কলমটাকে তাপ দিতে দিতে আমি এটাকে গ্যাসে নিয়ে গেলাম, তো গ্যাসীয় অবস্থায় কি থাকবে? এই কলমটার অণু পরমাণুগুলা পরস্পর থেকে বেশ দূরে দূরে অবস্থান করবে না? অবস্থান করবে। আচ্ছা, এখন এই কলমের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, এই অণু পরমাণুগুলোর মধ্যে মূলত তোমার দুই ধরনের শক্তি জমা আছে। একটা হচ্ছে কি, এই কলমের অণু পরমাণুগুলোর মধ্যে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে একটা এনার্জি এখানে জমা আছে, ওই এনার্জিটার নাম হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কখন সৃষ্টি হয়? যখন দুটো জিনিসের মাঝে আকর্ষণ বা বিকর্ষণ থাকে। আচ্ছা, আবার গ্যাসীয় অবস্থায় এই কলমের অণু পরমাণুগুলো কি থাকবে? গতিশীল থাকবে। তাহলে গতিশীল থাকার কারণে একটা শক্তি জমা আছে, সেটা কি? গতিশক্তি। ওকে, আবার এমন হতে পারে এই কলমের অণু পরমাণুগুলা ঘূর্ণায়মানও থাকতে পারে, রোটেট করতে পারে। তাহলে ঘূর্ণায়মান থাকার কারণে একটা ঘূর্ণন গতিশক্তি থাকবে। আবার এমন হতে পারে এই কলমের অণু পরমাণুগুলা তাপ দেওয়ার ফলে কম্পিত হচ্ছে, ভাইব্রেট করতেছে। তাহলে কম্পনের কারণে একটা শক্তি এখানে জমা থাকতে পারে, যেটা হচ্ছে কম্পন শক্তি। তাহলে যে কোনো পদার্থের অণু পরমাণুগুলোর মধ্যে যে বিভব শক্তি, গতিশক্তি, সেটা রৈখিক গতিশক্তিও হতে পারে, আবার ঘূর্ণন গতিশক্তি হতে পারে, এবং যে কম্পন শক্তি আছে, এই সবগুলো শক্তিকে সম্মিলিতভাবে তোমার বলা হয়ে থাকে ওই সিস্টেমের কি, ওই পদার্থটার কি, অভ্যন্তরীণ শক্তি। তোমার মধ্যেও কিছু শক্তি জমা আছে, আমার মধ্যেও শক্তি জমা আছে, এই প্লাস্টিকের বোতলের মধ্যেও এনার্জি আছে, এই মানিব্যাগটার মধ্যেও এনার্জি আছে। মানে প্রত্যেকটা বস্তুর অভ্যন্তরে যে শক্তিটা জমা থাকে তার নাম কি? অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, তো অভ্যন্তরীণ শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়, মাঝে মাঝে এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি এটাকে প্রকাশ করা হয় তোমার ই বা ইউ, ঠিক আছে? ই বা ইউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, বলছে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল যোগ করলে, তাহলে চাপ এবং আয়তনের গুণফল কি হবে? চাপ হচ্ছে P, আয়তন হচ্ছে V। তাহলে
চাপ এবং আয়তনের গুণফল পিভি যোগ করলে যে মোট শক্তি হয় তাকে সিস্টেমের এনথালপি বা দ্রিত তাপ বলে। একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে দেখো, অভ্যন্তরীণ শক্তি ই প্লাস সিস্টেমের চাপ পি ইনটু সিস্টেমের আয়তন ভি। ঠিক আছে, ভি। তাহলে শক্তি বলতে বিভব শক্তিকে বলছিলেন না, অভ্যন্তরীণ শক্তি বলতে এটা বিভব শক্তি, গতিশক্তি। গতিশক্তির মধ্যে আবার দুইটা ভাগ আছে, রৈখিক প্লাস ঘূর্ণন, দুইটাই প্লাস কম্পন শক্তি। তাহলে বলো এনথালপিকে আমরা কিভাবে ডিফাইন করি? এনথালপিকে আমরা ডিফাইন করি কিভাবে দেখো, লিখো এনথালপি। এনথালপি H, এনথালপি H সমান হচ্ছে E প্লাস PV, or you can say কিভাবে লেখা যায় এটাকে, H সমান U প্লাস PV। এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, H দিয়ে কি বোঝাচ্ছে, U দিয়ে কি বোঝাচ্ছে, P দিয়ে কি বোঝাচ্ছে, V দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো বুঝতে হবে। তাহলে H দিয়ে বোঝাচ্ছে এনথালপি, এনথালপি। U দিয়ে বোঝাচ্ছে কি বলো, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। P দিয়ে কি বোঝাচ্ছে, সিস্টেমের চাপ। চাপ। V দিয়ে বোঝাচ্ছে সিস্টেমের আয়তন। আর কোনটার একক কি দেখো, একটা আমার জিনিস বলো, ইউ কি বলো তো, অভ্যন্তরীণ শক্তি। তাহলে ইউ কিন্তু একটা এনার্জি, আর শক্তির একক কি, জুল। এখন মনে রাখবা তুমি এনার্জির সাথে এনার্জি যোগ করতে পারবা, এনার্জির সাথে এনার্জি তুমি যোগ করতে পারবা, এনার্জির সাথে কখনো আয়তন যোগ করা যাবে না, এনার্জির সাথে কখনো চাপ যোগ করা যাবে না। তাহলে যোগ করতে হবে সমজাতীয় রাশিকে। তাহলে ইউ যদি একটা এনার্জি হয়, তাহলে বলো চাপ এবং আয়তনের গুণফলটাও কি হওয়া লাগবে, একটা এনার্জি না? দেখো তোমরা ছোটবেলায় কাজের সংজ্ঞা পড়ছো বা শক্তির সংজ্ঞা পড়ছো, কাজের সংজ্ঞা তুমি কি পড়ছো, যে কোনো বস্তুকে বল দিলাম আর স্মরণ ঘটলো, তাহলে বল আর স্মরণ হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজের প্রচলিত সংজ্ঞা। কিন্তু কাজের আসলে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, শক্তির আসলে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা হয় না। যে কোনো দুইটা জিনিসকে গুণ করে বা যোগ করে বা ভাগ করে যদি কাজের একক পাওয়া যায়, কার একক পাওয়া যায়, কাজের একক পাওয়া যায়, ওইটাই হচ্ছে যে কাজ। যেমন চাপ এবং আয়তনকে গুণ করলে দেখবা কাজের একক আসবে, কিভাবে দেখবা, দেখো বলো তো চাপের একক কি, প্যাসকেল। আয়তনের এসআই একক কি, মিটার কিউব। প্যাসকেল মানে কি বলো, নিউটন মিটার ইনভার্স 2। কি আসছে দেখো তো, কি আসছে, নিউটন মিটার। নিউটন মিটার কি, বল ইনটু সরণ না? তার মানে বল ইনটু সরণও কাজ, চাপ এবং আয়তনের গুণফল কি, কাজ। বুঝছো, চাপ এবং আয়তনের গুণফল কাজ। চাপ এবং আয়তনের গুণফল, এটাকে আমরা এখন থেকে কাজ বিবেচনা করব বা শক্তি বিবেচনা করব। লক্ষ্য করো, তাহলে পিবি কিন্তু একটা শক্তি বা কাজ, ইউ সেম একটা
কাজ, এইচও তাহলে কি বলো, একটা কাজ আসলে বা এনার্জি। তাহলে এইচও একটা এনার্জি, ইউ একটা এনার্জি, পিভি কি একটা এনার্জি। প্রত্যেকে এখানে শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ। ওকে, একটু ফ্যান্সি নাম দিলাম এনথালপি, শুনতে কেমন জানি লাগতেছে, বাট এটা আর কিছুই না, এটা এক ধরনের এনার্জি। কথাটা বুঝতে পারছো, এক ধরনের এনার্জি। ইউ কি অভ্যন্তরীণ শক্তি, বাট এটাও এক ধরনের এনার্জি। পিভি এটাও এক ধরনের এনার্জি, সবই এনার্জি, সবই এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবারে এককগুলো একটু জানা থাকা লাগবে ভাইয়া। এনথালপিকে জেনারেলি দেখো, এনথালপিকে জেনারেলি কিলো জুলে প্রকাশ করা হয়, বাট মাঝে মাঝে এটাকে কিলো জুল পার মোলে প্রকাশ করা হতে পারে স্পেসিফিক সিনারিওতে। অভ্যন্তরীণ শক্তির একক কি বলো, জুল বা কিলো জুল। সিস্টেমের চাপ এস একক কি বলো, প্যাসকেল, অথবা হইতে পারে এটিএম। আয়তন একক কি বলো, বলো বলো, আয়তনের একক মিটার কিউব। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই হচ্ছে আমাদের এনথালপি। এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, মনে রাখবা এনথালপির অ্যাবসলিউট ভ্যালু কখনো মেজার করা যায় না। অভ্যন্তরীণ শক্তির অ্যাবসলিউট ভ্যালু কখনো মেজার করা যায় না, বিকজ তুমি এই কলমের মধ্যে কতটুকু এনার্জি আছে তুমি এটা কেমনে বের করবা, এটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক। ধরো এই কলমটার মধ্যে যতগুলো অণু পরমাণু আছে তুমি প্রত্যেকের এনার্জি বের করতে পারবা? এটা কি কোনো ইজি টাস্ক? এই কলমের প্রত্যেকটা অণু পরমাণু শক্তির মান বের করা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, এটা কিন্তু কখনো করা পসিবল না। এই জন্য ইন্টারনাল এনার্জি কখনো মেজার করা যায় না। কি মেজার করা যায় তাহলে, আমরা কি মেজার করি ফিজিক্স বা কেমিস্ট্রিতে? ইন্টারনাল এনার্জির চেঞ্জ মেজার করি। কি মেজার করি? চেঞ্জ মেজার করি। তাহলে এনথালপি কখনো আমরা মেজার করি না, আমরা কি মেজার করে থাকি? এনথালপির চেঞ্জ মেজার করি। আমরা অভ্যন্তরীণ শক্তি কখনো মেজার করি না, আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মেজার করি। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এখন লক্ষ্য করো, এখন আমরা এই কোশ্চেনটা মডিফাই করে লিখবো। লিখো এবার দেখো, তাহলে তোমার মূল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? h ইকুয়াল টু ভাইয়া u প্লাস pv, অনেক বলছে e প্লাস pv, সমস্যা নেই। তুমি চাইলে এবার চেঞ্জ দিয়ে লিখতে পারো, তুমি h এর জায়গায় লিখবা ডেল্টা h, কোনো প্রবলেম নেই। h এর জায়গায় তুমি লিখবা ডেল্টা h। এ ভাই রোজা লাগা তো, আচ্ছা তুমি h এর জায়গায় কি লিখতে পারবা? ডেল্টা h। মানে তুমি যে কোনো নরমাল ইকুয়েশনকে এখন থেকে এরকম চেঞ্জের মাধ্যমে লিখতে পারবা। একই কথা, তুমি u কে লিখতে পারবা ডেল্টা u। এটা বলো মুন্নি, ডেল্টা h দিয়ে কি হয়? আবার বলে তারপরে বের করো। এনথালপি পরিবর্তন। হ্যাঁ বলো জারিফ, ডেল্টা u দিয়ে কি যায়? অভ্যন্তরীণ শক্তি নাকি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? পরিবর্তন। এবার আসো, আমি লিখলাম শুধু পি, মনোযোগ দাও। দেখো যখন আমি ডেল্টা এইচ লিখছি দ্যাট মিন্স এইচ এর মান চেঞ্জ হইছে। চেঞ্জ না হলে তো পরিবর্তন শূন্য হবে, কথাটা বুঝো। চেঞ্জ না হলে তো পরিবর্তন কত? জিরো। আমি যখন ডেল্টা ইউ লিখছি মানে ইউ এর মানটা চেঞ্জ হইছে, এই জন্যই তো আমি ডেল্টা ইউ লিখতে পারছি। আমি যখন শুধু পি লিখছি তাহলে পি এর আগে আমি ডেল্টা সাইনটা দেই নাই, তার মানে পি চেঞ্জ হয়। তার মানে পি, মানে কোনো কিছুর আগে ডেল্টা সাইন থাকা মানে এটা চেঞ্জ হইছে, ওটার ভ্যালুটা চেঞ্জ হইছে। তাহলে পি এর আগে ডেল্টা সাইন নাই, এর অর্থ কি? চাপের মান চেঞ্জ হবে না বা হয় না। এখন আমি লিখলাম ডেল্টা ভি। দেখো তাহলে এবার আমি ভি এর আগে ডেল্টা লিখছি, এর মানে কি বলো? আয়তন চেঞ্জ হইছে, আয়তন চেঞ্জ হইছে, কথাটা বুঝো। যদি আমি এই কোশ্চেনটা এভাবে লিখতাম ডেল্টা পি ইনটু ভি,
এর মানে কি? এর মানে এবার চাপের মান চেঞ্জ হইছে, আয়তন চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে লেখা যায়। তো আমরা এইটাই আপাতত লিখব যে চাপের মান চেঞ্জ হবে না, আয়তনের মান চেঞ্জ হবে। এই কোশ্চেনটাতে বলছে তাহলে যখনই তুমি এনথালপি চেঞ্জ ডিফাইন করবা, যেই কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে কি, সিস্টেমের প্রেসার ক্যান নট বি চেঞ্জড। সিস্টেমের প্রেসার ক্যান নট বি চেঞ্জড, সিস্টেমের প্রেসার চেঞ্জ হইতে পারবে না। প্রেসার কত ডাজন্ট ম্যাটার, প্রেসারের ভ্যালুটা ফিক্স থাকা লাগবে। মানে সিস্টেমটা আদিতে যে প্রেসারে থাকবে, সিস্টেমের ভিতরে কোনো একটা চেঞ্জ হওয়ার পরেও প্রেসারটা কি থাকবে, সেমই থাকা লাগবে। আপনারা বুঝতে পারছেন? তাহলে এনথালপির কন্ডিশন কি, প্রেসার মাস্ট বি কনস্ট্যান্ট, প্রেসার মাস্ট বি কনস্ট্যান্ট, প্রেসার মাস্ট বি কনস্ট্যান্ট, প্রেসার মাস্ট বি কনস্ট্যান্ট। চাপের মান স্থির। চাপের মান স্থির। তাহলে যখনই তুমি কোথাও এনথালপি পরিবর্তন শব্দটা পাবা, তোমার মাথার মধ্যে এটা মানে অটোমেটিক্যালি চলে আসতে হবে যে সিস্টেমের প্রেসার কনস্ট্যান্ট থাকবে, সিস্টেমের প্রেসার বুঝছি। এবার চলো, এবার তোমরা 90 একটা ইকুয়েশন করছিলাম, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ করছি। মনে আছে কিনা বলো তো, বলো মুন্নি। এই যে এটা আমরা সবাই কম বেশি লিখছি, PV is equal to nRT। এখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, N হলো গ্যাসের মোল সংখ্যা, R হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে কেলভিন এককে গ্যাসের তাপমাত্রা। ঠিক আছে, এবার শোনো, এই একটা ইকুয়েশনকে নানান ভাবে লিখতে পারবা, নানান ফরম্যাটে লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা দেখো, প্রথম ফরম্যাটটা কি ভাই, প্রেসার তো চেঞ্জ হবে না, একটু কি বলছি এনথালপির ক্ষেত্রে, তাহলে পি এর আগে ডেল্টা সাইন দিব না, কারণ প্রেসার তো চেঞ্জ হয় নাই, কিন্তু আয়তন চেঞ্জ হয়েছে, এজন্য আয়তনের আগে কি দিব, ডেল্টা সাইনটা দিব, ডেল্টা সাইনটা দিব। আচ্ছা, এবার আর এবং পি তুমি চেঞ্জ করবে না, আর এবং পি জেনারেলি চেঞ্জ হয় না। ঠিক আছে, আর তো এমনিতেই কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হয় না। আর বেশিরভাগ ম্যাথে তুমি দেখবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এবার দেখো, একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন ঘটে, সেখানে কি বিক্রিয়কে আর উৎপাদে মোল সংখ্যা কি ডিফারেন্ট হতে পারে না? ধরো বিক্রিয়কে মোল সংখ্যা একরকম, উৎপাদে মোল সংখ্যা আরেক রকম, তাহলে নাম্বার অফ মোলস ক্যান চেঞ্জ ইন কেমিক্যাল রিঅ্যাকশন। ধরো বিক্রিয়কে আছে 4 মোল, প্রোডাক্টে আছে 3 মোল, হইতেই পারে, পারে কিনা বলো, পারে। তবে এক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্যাসীয় মোল সংখ্যাগুলো কাউন্ট করব, কারণ এই ইকুয়েশন কার জন্য, শুধু এই ইকুয়েশন শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য, গ্যাসীয় পদার্থের জন্য। এই জন্য দেখো, এই জন্য আমরা এই ইকুয়েশনটা শুধুমাত্র গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্য লিখতে পারবো, কঠিন বা তরলের ক্ষেত্রে এই ইকুয়েশন অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, তাই যদি বিক্রিয়ার আগে পরে মোল সংখ্যা চেঞ্জ হয়, তার মানে আমি n এর জায়গায় এবার কি লিখতে পারবো বলো তো, ডেল্টা n লিখতে পারবো না? দ্যাট মিন্স গ্যাসের চাপ চেঞ্জ হয় না, মানে সিস্টেমের প্রেসার চেঞ্জ হয় নাই, বাট সিস্টেমের আয়তন চেঞ্জ হয়েছে, গ্যাসীয় মোল সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, আর চেঞ্জ হয় নাই, টি চেঞ্জ হয় নাই। সিম্পল, মানে ডেল্টা সাইন দেখলে বুঝবো যে চেঞ্জ হয়েছে, ডেল্টা সাইন না থাকলে বুঝবো যে চেঞ্জ হয় নাই। তাইলে দেখো, এইটা লিখতে পারা যায় না বলো, লিখতে পারা যায় পি ডেল্টা বি এর বদলে গ্যাসীয় পদার্থের জন্য। এখন তুমি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারবে, দেখো কি লিখতে পারবে, দেখো ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস
ই ডেল্টা ভি এর জায়গায় কি লেখা যায় ডেল্টা এন এই ইকুয়েশন ভাই বুঝতে পারছো কি লিখছে ডেল্টা এইচ হচ্ছে এটা দিয়ে কিন্তু পরীক্ষা অঙ্ক আসবে ভাই এভাবে লেখা যায় ডেল্টা ই ডেল্টা ই ডেল্টা ই প্লাস ডেল্টা ই প্লাস ডেল্টা ই লেখা যায় না এক এক বই থেকে একটা লেখা থাকে ডেল্টা এন কাজ করি ছোট্ট একটা সাবস্ক্রিপ্ট দিই জি জি মানে গ্যাস জি মানে শুধুমাত্র গ্যাসীয় মৌল সংখ্যাগুলোর পার্থক্য নিতে হবে ঠিক আছে আর টি এবং এই সূত্র দিয়ে যখন তুমি কোনো ম্যাথ করবা আর এর মান কত বসাবো এগুলো আমি লিখে দিচ্ছি আর নিয়ে প্রচুর গ্যাঞ্জাম হয় বাচ্চাদের কত পুট করতে হবে 8.314 জুল পার কেলভিন পার মোল এবার দেখো বলো ডেল্টা এইচ এর একক কি জানলি জুল ডেল্টা ই এর একক কি জুল এটাও তো জুল তাহলে ভাই এই পুরোটা জুল আসতে হবে এই পুরোটাও জুল হইতে হবে এই পুরোটাও জুল হইতে হবে দেখি আমরা জুল হয় কিনা দেখো আর এর এককটা দেখো জুল পার কেলভিন পার মোল ডেল্টা এন এর একক কি মোল ডেল্টা এন এর একক কি মোল তাহলে মোল মোল ইনভার্স কাটা মোল মোল ইনভার্স কাটা আবার দেখো টি এর একক কি কেলভিন তাহলে কেলভিন কেলভিন ইনভার্স কাটা শুধু জুল থাকতেছে না দেখো তো একক মিলছে একক এই একক না মিললে বুঝবা ফর্মুলা ভুল ঠিক আছে ওকে এটাকে বলে ডাইমেনশনাল অ্যানালাইসিস তুমি দেখো ফিজিক্সের অঙ্কের আনসার যদি একক না মিলে বুঝবে যে কি তোমার আনসার ভুল একক খুবই গুরুত্বপূর্ণ বুঝছি ভাইয়া সূত্র তাহলে এই যে দুটো সূত্র আমি বক্স দিছি ভাইয়া এই দুটো ফর্মুলা মাথায় রাখবা তবে এক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি বলো চাপ কি থাকা লাগবে স্থির থাকা লাগবে আচ্ছা ওকে আচ্ছা এবার চলো তুমি একটা অ্যানিমেশন দেখো হ্যাঁ অ্যানিমেশন দেখো এই দেখো তো দেখো কি হচ্ছে এটা হচ্ছে তোমার একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট মনোযোগ দিয়ে দেখবা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট দেখো এখানে কি হচ্ছে এখানে যেটা হইছে এখানে তোমার ইনিশিয়ালি দেখো ইনিশিয়ালি তোমার ইনিশিয়াল তোমার দাগটা কোথায় ছিল তুমি একটু দেখো এই ইনিশিয়ালি তোমার এই হরিজন্টাল লাইনটা কই ছিল এখানে না তাহলে প্রাথমিক অবস্থায় দেখো গ্যাসের আয়তনটা একটু কম ছিল না দাগ যদি এখানে থাকে তুমি জাস্ট এই হরিজন্টাল লাইনটা দেখো
প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন কম ছিল না, মানে পিস্টনটা হচ্ছে মুভ করবে, পিস্টনটা উপরে নিচে মুভ করতে পারে। প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তনটা কম ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করছি, আমরা এই পাত্রটার নিচের থেকে হচ্ছে যেখানে তাপ দেওয়া শুরু করছি, কি দিছি, তাপ। তাপ দেওয়া শুরু করছি। যদি এটা ছবিতে এখানে দেখানো নাই, মানে আমি নিচের থেকে কি দিচ্ছি, তাপ দিচ্ছি। কি দিচ্ছি, তাপ দিচ্ছি। মানে এই সিলিন্ডারটা নিচের থেকে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যখন তুমি তাপ দিবা নিচের থেকে, তাপ দিবা, হ্যাঁ, তাপ যখন তুমি তাপ দিবা, তাপ দিলে কি হবে, এই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসের অণুগুলো আছে এরা একটু তাপ শক্তি গ্রহণ করবে। তাপ শক্তি গ্রহণ করবে গ্যাসের অণুগুলো। তাপ শক্তি গ্রহণ করলে কি হবে বলো, তখন গ্যাসের অণুগুলোর শক্তি বেড়ে যাবে না, এনার্জি বেড়ে যাবে। তো এনার্জি বেড়ে গেলে গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাবে কিনা, গতিশক্তি ছোটাছুটি বেড়ে যাবে গ্যাসের অণুগুলোর। আর গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাওয়া মানে কি, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। আর গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি, গ্যাসের অণুগুলা এই সাদা অংশটার উপরে কি আরো বেশি জোরে আঘাত করবে, আরো বেশি বেগে আঘাত করবে, বেশি বেগে আঘাত করবে। তো বেশি বেগে আঘাত করলে কি হবে বলতো, এই গ্যাসের অণুগুলা এই সাদা অংশের উপরে কি আরো বেশি বল প্রয়োগ করবে। আর প্রতি একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে কি বলা হয়, গ্যাসের চাপ। তার মানে কি, যে টেম্পারেচারটা বাড়ায় দিব, যে টেম্পারেচারটা বাড়ায় দিব, এই সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ বেড়ে যাবে, গ্যাসের চাপ বেড়ে যাবে। এবার শুনুন, চাপ বেড়ে যাবে, কিন্তু কিন্তু বলতো বাহ্যিক চাপটা কত, দেখো তুমি লজিক্যালি চিন্তা করো। ধরো যদি এটার ভিতরে চাপ কম হয়, দেখো এটার বোতলের ভিতরে বাতাস আছে না, আছে কি না, অবশ্যই আছে বাতাস। তাহলে ভিতরে বাতাসের একটা চাপ আছে। এখন যদি আমি এটাকে প্রেসার দেই, চুপসে যাবে না, কারণ আউটসাইড প্রেসার বেশি, ইনসাইড প্রেসার কি কম। ঠিক আছে না, কম কিনা বলো। এখন যদি এরকমটা হইতো, যদি যদি এখন আমি এটাকে ফুলাই, দেখো যদিও বেশি ফুলবে না, ধর এটা এখন এরকম আছে, চারটা চারটা না, চারটা। এখন দেখো আমি ফু দেই, এক্সপেন্ড হচ্ছে না বোতলটা, কেন এক্সপেন্ড হচ্ছে, কেন এক্সপেন্ড হচ্ছে, কারণ আমি যখন ফু দিচ্ছি আমার মুখ থেকে এক্সট্রা বাতাস হচ্ছে যে বোতলের ভিতরে ঢুকতেছে। ওই বাতাসগুলা গিয়ে কি বোতলের ভিতরে গিয়ে চাপ সৃষ্টি করতেছে না। বাট বোতলের বাইরের চাপ তো এখনো এক এটিএমই আছে, বায়ুমণ্ডলীয় চাপে আছে। তার মানে এবার বোতলের ভিতরে প্রেসার বাইরে গেছে, বাইরের চাপ আগেরটায় আছে, জন্য বোতলটা কি করছে, এক্সপ্যান্ড করছে কিনা বলো, এক্সপ্যান্ড করছে। এইখানে একই ঘটনাই ঘটছে। দেখো বাহ্যিক চাপ কত, বাহ্যিক চাপ তো এক এটিএম না, বাহ্যিক চাপ কত, এক এটিএম, এক এটিএম, এক এটিএম। কিন্তু নিচের থেকে যখন আমি তাপ দেওয়া শুরু করছি সিলিন্ডারে, ভিতরে গ্যাসের চাপ বেড়ে গেছে এবং ওই চাপের মানটা এক এটিএম থেকে বেড়ে গেছে, এক এটিএম থেকে কি বেড়ে গেছে। দেখো যদি বাইরের চাপ আর ভিতরের চাপ সমান হয় তাহলে কিন্তু সিলিন্ডারটা মুভ করবে না। দেখো এই মুহূর্তে এটা কি এক্সপ্যান্ড করতেছে, বোতলের দেয়াল কি এক্সপ্যান্ড করতেছে, করতেছে না। বোতলের দেয়াল কি সংকুচিত হচ্ছে না, কেন, ভিতরের চাপ বাইরের চাপ কি সমান, এই জন্য। তাহলে দেখো যদি ভিতরের চাপ বেড়ে যায় আর বাইরের চাপ কত আছে, এক এটিএমই আছে, বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে ভিতরের চাপ বেশি তাপ দেওয়ার কারণে, বাইরের চাপও তো এক এটিএমই আছে, এই জন্য আস্তে আস্তে সিলিন্ডারটা কোন দিকে ওঠা শুরু করবে, উপর দিকে ওঠা শুরু করবে। কথাটা বুঝতে পারছো, কতক্ষণ পর্যন্ত, আজীবন উঠবে না, ততক্ষণ পর্যন্ত উঠবে যতক্ষণ না পর্যন্ত আবার ভিতরের চাপ আর বাইরের চাপ সমান না হয়ে যায়। দেখো একটা নির্দিষ্ট উচ্চতা উঠে থেমে গেছে, দেখো এই দেখো উঠতেছে উঠতেছে, এই যে এখন চাপ আবার সমান হয়ে গেছে ভিতরে বাইরে, পিস্টন থেমে গেছে। তাহলে দেখো এখানে আলটিমেটলি আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছি না, কারণ আমাদের টার্গেট কি, বাইরের চাপ ভিতরের চাপ কি রাখা, সমান রাখা। দেখো এই বাইরের চাপ ভিতরের চাপ সমান রাখার জন্যই কিন্তু আয়তনটা বাড়তে হয়েছে না, কথাটা বুঝতে পারছো কিনা। কারণ এই আয়তন যদি না বাড়তো, এই আয়তন যদি না বাড়তো তাহলে কি হইতো বলো, তাহলে কিন্তু ভিতরের চাপ বাইরের চাপ কখনো সমান হইতো না, কথাটা বুঝতে পারছো। দ্যাট মিন্স এটা একটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কি প্রসেস,
কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মানে চাপের মান কি লেখা লাগবে স্থির। তাহলে এখানে আলটিমেটলি কনসেপ্টে কি দেবে দেখো, তাহলে আমার কাছে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট ছিল, সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস কি ছিল আবদ্ধ ছিল। দেন আমরা কি করলাম, সিলিন্ডারের নিচ থেকে তাপ দেওয়া শুরু করলাম, তাপ দেওয়ার পরে কি হলো, ভিতরের চাপ বেড়ে গেল, ভিতরের চাপ বেড়ে গেল, বাইরের চাপ তো আগেরটাই আছে, যার জন্য সিলিন্ডার পিস্টনটা আস্তে আস্তে কি উপরের দিকে ওঠা শুরু করলো এবং পিস্টনটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উঠে থেমে যাবে। কখন থেমে যাবে, যখন ভিতরের চাপ বাইরের চাপ কি হয়ে যাবে সমান হবে। বুঝছি কিনা কথা? দেখো যদি এরকম হইতো ভিতরের চাপ কম বাইরের চাপ বেশি, মনে করো তুমি উপর থেকে চাপ দিচ্ছ, উপর থেকে চাপ দিচ্ছ ভিতরের চাপ কম, তাহলে কি হতো কি পিস্টনটা কোন দিকে নামতে পারো, নিচের দিকে নামতো না, নিচের দিকে নামতো। কতক্ষণ পর্যন্ত নিচের দিকে নামবে, যতক্ষণ আবার ভিতরে বাইরে প্রেসার কি হয়ে যাবে সমান না হবে। কথাটা বুঝতে পারছি? ওকে, চলো এই জিনিসটা আমরা বুঝলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ফিজিক্সে পড়বা, এখানে আরো সুন্দর এক্সাম্পল আছে। আরেকটা জিনিস এই দেখো, আমি বাইরে থেকে চাপ দিচ্ছি আয়তন কমে যাচ্ছে, তাহলে নিচের থেকে চাপ দিলে আয়তন বাড়তো, আর আমি এখানে উপর থেকে চাপ দিচ্ছি এজন্য আয়তন কমে যাচ্ছে। আচ্ছা, আর তুমি আরেকটা ছবিতে দেখো, এই ছবিতে দেখো, এই ছবিটা সুন্দর বুঝলো, দেখছো তাপ দিচ্ছে নিচ থেকে, দেখছো এই আয়তন বাড়তেছে না তাপ দেওয়ার ফলে। তাহলে কি দিচ্ছি সিস্টেমে, কি দিচ্ছি তাপ শক্তি দিচ্ছি, তাপ শক্তি দিচ্ছি। ওকে, তাহলে তাপ শক্তি দেওয়ার কারণে আয়তন কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তবে এখানে প্রেসারটা কি রাখছি আমরা কনস্ট্যান্ট, প্রেসারটা কনস্ট্যান্ট রাখতে হবে। এরকম অ্যানিমেশন দিয়ে পড়বা, অনেক মজা, হ্যাঁ মজা লাগবে, এগুলো শিখতে পারবা। বইয়ের সূত্র মুখস্থ করে কোনো লাভ নাই, শিক্ষা পূর্ণাঙ্গ হবে না। এবার দেখো এই ফর্মুলাটা যে আমরা লিখলাম, এইটা এখন আমাদের কাছে জীবন্ত উঠছে, জীবন্ত হয়ে উঠছে। ঠিক আছে, কিভাবে দেখো, এই পুরো ফর্মুলাতে তিনটা জিনিস আছে, ডেল্টা এইচ। ডেল্টা এইচ কি, ডেল্টা হচ্ছে দেখো ওই যে তুমি নিচের থেকে তাপ শক্তি দিচ্ছিল না, নিচের থেকে তুমি যে তাপ শক্তি দিচ্ছিলা, ঠিক আছে কিনা, ওই তাপ শক্তির পরিমাণটা কত ডেল্টা এইচ। ওকে, তাহলে আমি ছবিটি একটু আঁকার চেষ্টা করি। দেখো আমি তাহলে দেখো আমরা নিচের থেকে তাপ শক্তি দিচ্ছি, ঠিক আছে, দেখো নিচের থেকে তাপ দিচ্ছি, আমরা অ্যাজিউম করে নেই যে আমরা এখানে টোটাল 100 জুল তাপ দিচ্ছি। কত জুল? 100 জুল, ঠিক আছে। এখানে তোমার কিছু গ্যাস আছে, এখানে গ্যাসের অণু আছে। আচ্ছা বলতো এখানে তোমার গ্যাসের আদি আয়তন কোনটা, এতটুকু না, এই এটা হচ্ছে আমাদের কি বলো গ্যাসের আদি আয়তন। আদি আয়তনকে দিলাম আমরা V1। এবার যখন তুমি তাপ দিবা তখন গ্যাসের আয়তন ভাইয়া বাড়বে। পিস্টনটা আগে এখানে ছিল, ধরো পিস্টনটা আগে এখানে ছিল ভাইয়া, এখন পিস্টনটা এখানে চলে আসছে না, ঠিক আছে না, তাহলে আয়তন বাড়ছে না। তাহলে নতুন আয়তন কোনটা, এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে একটু পর্যন্ত না, এটা হচ্ছে আমাদের নতুন আয়তন, এটা হচ্ছে আমাদের আদি আয়তন, এটা হচ্ছে আমাদের কি নতুন আয়তন। তাহলে আমাকে বলো আয়তনের পরিবর্তন কত, আয়তনের পরিবর্তন কত, আয়তনের পরিবর্তন, আয়তনের চেঞ্জ, আয়তনের চেঞ্জ কত বলো তো, কি বলো V2 মাইনাস V1, শেষ আয়তন মাইনাস কি আদি আয়তন। আর এই V2 মাইনাস V1 কে তুমি কি লিখবা বলো ডেল্টা V লিখবা, ডেল্টা V লিখবা। আচ্ছা এখন দেখো চাপের মান কত, চাপের মান কিন্তু এখানে স্থির, প্রেসার কিন্তু স্থির,
প্রেসার তো স্থির রাখতে হবে আগেও বলছি। এবার দেখ, এবার মনে দেখ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বল টোটাল তুমি কতটুকু এনার্জি দিছিলে বলতো এখানে এই সিস্টেমে 100 জুল। এখন এই 100 জুলটাকে আমি দুই ভাগ করে লিখব। কয় ভাগ করে লিখব? দুই ভাগ করে লিখব। ধরো আমি এখানে ভাই লিখলাম 20 জুল প্লাস কত 80 জুল। ঠিক আছে, তাহলে বলো সিস্টেমে প্রদত্ত তাপ শক্তি ভাই কত? 100 জুল 100 জুল আছে। ওকে, এবার লক্ষ্য করো এই 20 জুলটা এখানে কি বোঝাচ্ছে? দেখো যখন তুমি সিস্টেমে কিছু তাপ শক্তি দিবা, ওই তাপ শক্তির কিছু অংশ ব্যয় হবে এই গ্যাসের অণুগুলার গতিশক্তি বৃদ্ধি করতে। কি বৃদ্ধি করতে? কারণ আমি একটু আগে বলছি যে এই অণুগুলা এই 100 জুল থেকে কিছু এনার্জি কি করবে? শোষণ করবে। ফলে অণুগুলার কি বাড়বে? গতিশক্তি বেড়ে যাবে, অণুগুলার ছোটাছুটি বেড়ে যাবে, অণুগুলা আরো বেশি জোরে গিয়ে তোমার সিলিন্ডারের দেয়ালে আঘাত করবে, ফলে প্রেসার বাড়বে। তার মানে হচ্ছে কি দেখো, তাহলে এই 20 জুলটা হচ্ছে গ্যাসের অণুগুলোর গতিশক্তির পরিবর্তন, বা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন? কথাটা বুঝতে পারছো কিনা? তার মানে গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি 20 জুল বেড়ে গেছে। 20 জুল কত বেড়ে গেছে? আমি আগেও বলছি আমরা কখনো অভ্যন্তরীণ শক্তির এক্সাক্ট ভ্যালু বের করতে পারি না। আমরা অলওয়েজ অভ্যন্তরীণ শক্তি কতটুকু কমছে বা অভ্যন্তরীণ শক্তি কতটুকু বাড়ছে সেটাই কি করতে পারি? বের করতে পারি। তাহলে অভ্যন্তরীণ শক্তি কতটুকু বাড়ছে বলো? 20 জুল বাড়ছে। তার মানে দেখো 100 জুল ভাই তাহলে কি ছিল বলো? প্রদত্ত তাপ শক্তি। 100 জুল কি ছিল? কোনটা কি? 100 জুল হচ্ছে তোমার প্রদত্ত তাপ শক্তি। এটা হচ্ছে প্রদত্ত তাপ শক্তি। প্রদত্ত তাপ শক্তি। ওকে, এই 20 জুল কি বলো? 20 জুল কি? অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলাই ভালো, কারণ অভ্যন্তরীণ শক্তি কমতেও পারে বাড়তেও পারে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর এই 80 জুল কি দেখো, 80 জুল এই যে দেখো পিস্টনটা যে উপরের দিকে উঠলো, বলতো পিস্টনটা উপরের দিকে ওঠা মানে পিস্টনটা কিন্তু কিছুটা কাজ করছে। এখানে যে গ্যাস আছে এই গ্যাসগুলো কিন্তু এটা কাজ করছে না। যখনই তুমি একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নাও, অবশ্যই কিন্তু কাজ করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে। তাহলে এই যে পিস্টনটা উপরের দিকে উঠলো, গ্যাস যে এই লাইন থেকে এই লাইনে পৌঁছাইলো, গ্যাস কি কাজ করছে না এখানে? কার এগেইনস্টে কাজটা করছে বলতো? গ্যাস বাহ্যিক চাপের বিরুদ্ধে না? কথা বুঝতে পারছেন? বায়ুমণ্ডলীয় চাপের বিরুদ্ধে কাজ করে গ্যাসটা ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল স্টেটে গেছে। তাহলে বাহ্যিক চাপের বিরুদ্ধে গ্যাসকে কিছু কাজ করতে হয়েছে। এখন এইখানে কিন্তু তুমি বল আর সরণ দিয়ে কাজ বের করতে পারবা না। এখানে তোমাকে কাজ বের করতে হবে কিভাবে? একটু দেখাইছি, চাপ ইনটু আয়তন। চাপ ইনটু কি? আয়তন। তাহলে চাপ ইনটু আয়তন হচ্ছে তোমার এখানে কাজ। তাহলে দেখো এই ক্ষেত্রে এই 80 জুল কি? বাহ্যিক চাপের বিরুদ্ধে কৃত কাজ। বাহ্যিক চাপের বিরুদ্ধে যে কোনো সিস্টেমে তুমি যতটুকু তাপ শক্তি দিবা ওই তাপ শক্তির কিছু অংশ ইউজ হবে সিস্টেমের কি বৃদ্ধি করতে বা কি চেঞ্জ করতে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ করতে, আর বাকি অংশটা ইউজ হবে বাহ্যিক চাপের বিরুদ্ধে কি করতে? কাজ করতে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি ফ্লট। তোমরা ফিজিক্সে পড়বা চ্যাপ্টার 1 এ সেকেন্ড বলা
means first law of thermodynamics. First law of thermodynamics. First law of thermodynamics. কি হলো তোমাকে এখানে মনে রাখতে হবে, কি তোমাকে মনে রাখতে হবে যে কোনো সিস্টেমে তুমি, তবে সবচেয়ে আইডিয়াল সিস্টেম কি একটা গ্যাসিয়াস সিস্টেম যেখানে তোমার সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আবদ্ধ আছে। তাহলে যে কোনো গ্যাসিয়াস সিস্টেমে তুমি যতটুকু তাপ শক্তি দিবা ওই তাপ শক্তির কিছু অংশ ব্যয়িত হবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করতে, আর বাকি তাপ শক্তিটা ব্যয় হবে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ সম্পন্ন করতে, যদি সেটা কোনো সমচাপীয় প্রক্রিয়া হয়। কারণ আমাদের প্রেশারের কি মান কি এখানে কি বলো, এখানে যে প্রেশার কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে না, বাট আমরা কিন্তু এই চ্যাপ্টারে পড়াশোনা করবো প্রেশার কি থাকা লাগবে, কনস্ট্যান্ট। আচ্ছা এখন চলো এটা তো আমরা বুঝে গেলাম। এখন আমাদের যে ইকুয়েশনটা আছে না এটাকে আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি। আচ্ছা এবার দেখো তাহলে আমাদের মূল ইকুয়েশনটা কি ছিল বলো, ডেল্টা এইচ, দেখো ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এন গ্যাসিয়াস আর। এখন দেখো এক্ষেত্রে ডেল্টা এইচ কে, তুমি ডেল্টা এইচ কে এখন থেকে তুমি কি লিখবে মনে রাখবে, ডেল্টা এইচ কে তুমি এখন থেকে লিখবা কিউপি। ডেল্টা এইচ কে তুমি এখন থেকে লিখবা কিউপি। আচ্ছা প্রথমে তোমাকে বুঝতে হবে এখানে কিউ দিয়ে কি বোঝায়, এরপরে বুঝতে হবে পি দিয়ে কি বোঝায়। কোন প্রতীকের নিচে যদি এরকম সাবস্ক্রিপ্ট হিসেবে একটা প্রতীক লেখা থাকে বুঝবা এই নিচে যে প্রতীকটা আমি লিখবো তার মান স্থির থাকবে। তার মান কি থাকবে, স্থির। তাহলে পি নিচে লিখছি সাবস্ক্রিপ্ট হিসেবে মানে চাপের মান কি, স্থির। তাহলে এটা মিনিং লিখবা স্থির চাপে। এগুলো বুঝতে হবে, স্থির চাপে। আর কিউ দিয়ে কি বোঝায়, তাপ শক্তি। কিউ দিয়ে কি বোঝায়, তাপ শক্তি। লিখবা স্থির চাপে সিস্টেমে প্রদত্ত তাপ শক্তি। এটা বুঝলো। এবার আসো ডেল্টা ই এর একটা পরিচয় আছে। ডেল্টা ই কে আমরা লিখে থাকি কিউ ভি প্লাস ডেল্টা এন গ্যাসিয়াস আর। আচ্ছা বলো তো জানি যে কিউ ভি কি হইতে বলো, বলো নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে কি আছে, ভি না, তার মানে ভি এর মান কি থাকবে, স্থির। তাহলে আমরা বলবো স্থির আয়তনে, সিস্টেমে প্রদত্ত আচ্ছা এখন লক্ষ্য করো কে কার সমান,
দেখো কিউপিটা কার সমান বলো, কিউপিটা কার সমান? দেখো কিউপিটা কার সমান? কিউপিটা কার সমান? ডেল্টা এইচ এর সমান। আর কিউ ভিটা কার সমান বলো? ডেল্টা ই এর সমান। তাহলে তুমি যেটা বলবা এখানে দেখো, তুমি যেটা বলবা যে ভাইয়া কিউপি সমান হচ্ছে ডেল্টা এইচ, কিউপি সমান ডেল্টা এইচ, এটা বলা যায়। আরেকটা কি, কিউ ভি সমান ডেল্টা ই। কোনটার মিনিং বলে দিই, মিনিং বলে দিচ্ছি আমি। প্রথমটার মিনিং হচ্ছে, প্রথমটার মিনিং হচ্ছে স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির চাপে বিক্রিয়া তাপ তাহলে কিউপিটা হচ্ছে আমাদের বিক্রিয়া তাপ। আর ডেল্টা এইচ কি বলো? এনথালপি পরিবর্তন। আমরা লিখবো স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তনের সমান, এনথালপি পরিবর্তনের সমান, এনথালপি পরিবর্তনের সমান। তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তনের সমান, এটা বলা যাবে। একটা প্রশ্ন আছে, তাপমাত্রা পরিবর্তন না হলে তাপ স্থির থাকবে, কোনটা? আর তাপমাত্রা তো পরিবর্তন হচ্ছে না, তাহলে তাপ কিভাবে পরিবর্তন হয়? তাপমাত্রা স্থির চাপে বিক্রিয়া তাপ, না ধরো একটা রিঅ্যাকশন, একটা পার্টিকুলার টেম্পারেচার হতে পারে না, এনার্জিটা চেঞ্জ হয় বেসিক্যালি তোমার ওই যে বিক্রিয়াগুলোর মধ্যে বন্ধন ভাঙে, বন্ধন করে, ওখান থেকে। ঠিক আছে, বাহ্যিক টেম্পারেচার চেঞ্জ হতে হবে এমন তো কোনো কথা নেই। ওটা বাহ্যিক টেম্পারেচার নাকি বিক্রিয়া টেম্পারেচার? এটা হচ্ছে বাহ্যিক টেম্পারেচার, মানে যেই জায়গায় বিক্রিয়াটা হচ্ছে তার তাপমাত্রা। কিন্তু মানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে তাপমাত্রা পরিবর্তন হওয়ার কথা না? হ্যাঁ অফকোর্স টেম্পারেচার চেঞ্জ হবে, হবে টেম্পারেচার, বাট আমরা জেনারেলি মানে বিক্রিয়া যখন ঘটাই তখন আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি, মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা বিক্রিয়াটা করি। তোমার কথা অবশ্যই নাই, তুমি নিচে থেকে যদি সিলিন্ডারে তাপ দাও অবশ্যই প্রেশারও চেঞ্জ হবে, টেম্পারেচারও চেঞ্জ হবে, দুটোই চেঞ্জ হবে। যাও তাহলে বুঝলাম এটা আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তনের সমান। এটা দেখো এটা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ। ওকে, আর ডেল্টা কি বলতো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। স্থির আয়তনে বিক্রিয়া তাপ অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। অ্যাকচুয়ালি এই পৃষ্ঠানে যা যা লিখছে ওইগুলো মাথায় রাখবা। ওকে, কি বিষয় দিয়েছ, কি বিষয় ওকে, তাহলে আজকে তুমি থাক, আগে থেকে আমরা এখান থেকে আমরা